জায়গায় দেখা গেছে বর্ডার সিকিউরিটি ফোর্স কার্যত এই অনুপ্রবেশকারীদের দালালের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বাংলাদেশ ধ্বংস হবে না, ভারতও তার আছে কিন্তু পূর্বে। একের পর এক ভুল বিদেশ নীতি, তা তো খেসারত ভারত দিচ্ছে। আমাদের আভ্যন্তরীণ পলিটিক্যাল স্ট্রাকচারটাই যে বিভ্রান্তিকর, সেন্ট্রাল বলুন স্টেট বলুন, ওখানে যে এই মুহূর্তে রাজনীতিটা চাষ হচ্ছে সেটা হচ্ছে জঙ্গি রাজনীতি। এই রাজনীতিতে ভোট হবে না। আমি বলছি ইউনিসও বেশি দিন থাকবেন না, ইউনিস পালাতে বাধ্য হবে, নাহলে মেরে ফেলবে ওকে। পার্থ জামিন পেয়ে যাবে। পার্থ কি একদিন আদালতের সমস্ত মানে ইডি সিবিআই এর যুক্তিকে খণ্ডন করে দিয়ে তার আইনজীবী এমন কিছু প্রতিষ্ঠা করতে পারে? কালীঘাটের কাকু এমন একজন চরিত্র যার মাধ্যমে ধেরে ইঁদুর প্রভাবশালী মাথাগুলো কিন্তু কে ক্রোক করার একটা সুবর্ণ সুযোগ ইডি সিবিআই এর উভয়েরই আছে। তারা কেন এত বছরেও কিছু করতে পারলো না? কোথায় গেল তার কোকিল কণ্ঠ? কার সাথে মিলল আমরা জানি না। এক্সট্রিম অর্গানাইজেশন ইডি সিবিআই তাদের কিন্তু একটা ব্যর্থতা কিংবা পলিটিক্যাল প্রেশার, যেগুলো বিরোধীরা অভিযোগ করছে তাই কি সত্যি, যেটা বড় ধরনের পলিটিক্যাল কম্পালশন সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে মমতা ব্যানার্জির একটা সেটিং থেকেই ইডি সিবিআই পলিটিক্যালি প্রেশারাইজড করে কেসগুলো ধামাচাপা দেওয়া হচ্ছে। আমি সাধারণ মুসলিমদের কি উন্নয়ন মমতা ব্যানার্জি করেছে? আমাকে উত্তর দিতে হবে তো, এটার করেনি তো। ইডি মামলায় জামিন কালীঘাটের কাকু এই সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মঞ্জুর করেন বিচারপতি শুভ্রা ঘোষ। না, ওনার জামিন হয়েছে কতগুলো প্রসিডিউরাল পার্ট হিসাবে, সেটা তো আদালতের বিষয়, আমি আদালতের বিষয়ে তো কোনো মন্তব্য করতে পারি না। কিন্তু একটা কথা এখানে অ্যাড করে দিই, ওনার জামিন পেলে উনি মুক্তি পাবেন এমন কোনো কিন্তু কথা এখনো বলা যাচ্ছে না। কারণ খেয়াল করতে হবে ইডি সিবিআই কিন্তু এই মামলাতেই এরই প্রাইমারি প্রাথমিক শিক্ষার দুর্নীতির আরেকটা মামলায় 9 তারিখে যেটা শুনানি ছিল ওনাকে হেফাজতে নেওয়ার, সেটাকে এগিয়ে এই এজলাসেই তারা ইয়ে করেছেন যে আজকেই শুনানিটা হোক সিবিআই। ফলে এই শুনানিটা যদি আজকে হয় এবং সেটা যদি হেফাজতে দেওয়ার ক্ষেত্রে ফেভারেবল হয়, সিবিআই এর ক্ষেত্রে ফেভারে চলে যায়, তাহলে কালীঘাটের কাকু কিন্তু মুক্তি পাবে না। এটা কিন্তু একটু অ্যাড করে দেওয়া ভালো। দ্বিতীয় হচ্ছে যে দেখুন, কালীঘাটের কাকু মানে সেই আমাদের যে সিও, প্রাক্তন সিও, সেই প্রাক্তন সিও যিনি প্রাইম অ্যাকুজ হিসেবে এখনো পর্যন্ত ডুফিয়ার ট্রানজাকশন, যেটা যার কোম্পানি লিভস অ্যান্ড বাউন্স, যেটার বর্তমান সিও সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের একজন সাংসদ, তিনি আছেন। ফলে আমি বুঝতে পারছি না যে ডুফিয়ার ট্রানজাকশনের জন্য কোম্পানি আন্ডার সেকশন 2 কালীঘাটের কাকু প্রাক্তন সিও জেলে কি ম্যানেজারাল পার্সনের ভূমিকা থাকার জন্য, মানে মুখ্য চরিত্রে থাকার জন্য তার এই কোম্পানি যেহেতু ডুফিয়ার ট্রানজাকশনে আপাতত যুক্ত হওয়ার কিছু তথ্য পাওয়া গেছে। ইভেন আপনি জানেন প্রায় 127 বা 28 কোটি টাকার বোধহয় প্রপার্টি এটার কিন্তু ইয়ে হয়েছে, যেটাকে বলে মানে কোম্পানির এই টাকাটা কিন্তু সিজ হয়েছে। মানে সেইটা কিন্তু আপাতত কিন্তু এই কোম্পানির যে ডুফিয়ার ট্রানজাকশন সেটার কিন্তু তথ্য প্রমাণের জন্য যথেষ্ট। ফলে এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এখনো পর্যন্ত জেলের বাইরে এই একই ঘটনায়, কারণ দেখুন একই ঘটনায় একজন জেলের ভিতরে গেছে, সে মোটামুটি জেল বহুদিন খাটছে, এখনো সাজা ঘোষণা হয়নি, চার্জশিট হবে, তার বিভিন্ন ধরনের প্রসিডিওরগুলো চলছে, তাহলে আরেকজন কি করে বাইরে থাকে? এটা কিন্তু একটা লাখ টাকার প্রশ্ন। এটা কিন্তু বিভিন্ন জায়গায় উঠছে এবং যেহেতু তাদের অ্যাসেটটাকে কিন্তু ক্রক করা হয়েছে 127 বা 28 কোটি টাকার, আমার এই মুহূর্তে এক্সাক্ট 126.7 কোটি টাকা এই অ্যাসেটকে অ্যাটাচ করা হয়েছে, কিন্তু এই সিজার অ্যান্ড অ্যাটাচমেন্ট করা হয়েছিল এই কোম্পানিটার। ফলে এই জায়গায় গিয়ে আমার মনে হচ্ছে যে ইডি সিবিআই এর ভূমিকাটাও কিন্তু খুব একটা বেশি জোরালো নয়। এই কালীঘাটের কাকুকে নিয়েই কিন্তু ইডি সিবিআইকে এবারও ভর্ৎসনার শিকার হতে হচ্ছে হাইকোর্টের এজলাসে। ফলে কি হচ্ছে আমি জানি না, অধীর আগ্রহে তো আমরা এতদিন বসেও ছিলাম কালীঘাটের কাকুর কোকিল কণ্ঠ কার সাথে মিলেছে সেটা জানার জন্য, আমরা জানতে পারিনি। এই সেই কালীঘাটের কাকু যিনি নিজেকে বাঁচানোর জন্য এসএসকেএম এর শিশুদের বেডে গিয়ে শুয়ে পড়েছিল, এখন তিনি হাজিরা দেওয়ার কথা বললেই যেই শুনেছে সিবিআই তাকে করবে, হেফাজতে নেওয়ার জন্য কোর্টে করেছে, তিনি কোর্টে প্রডিউস হচ্ছেন না, তার হার্টের রোগ শুরু হয়ে গেছে। এই যে হার্টের রোগ শুরু হয়ে যাওয়া তৃণমূল নেতাদের হঠাৎ করে উডবান ওয়ার্ডে চলে যায়, ইনি তো একদম আরো ভয়ানক, একদম শিশুদের ওয়ার্ডকে অকুপাই করে বসেছিল। ফলে ইভেন আপনারা জানেন 26শে অক্টোবর 2023 যখন উনার স্বর পরীক্ষা, কণ্ঠ পরীক্ষা হবে, তখন সিবিআই ইডি টিমকে
থেকে বাঁচার জন্য শেষ মুহূর্তে পীযূষ কান্তি রায়, ডক্টর পীযূষ কান্তি রায়, ঠিক আছে, এমএসবিপি, তাকে দিয়ে এমন একটা রিপোর্ট বানিয়ে দেওয়া হলো যে না, তার কণ্ঠস্বর ইয়ে করলে তার মনস্তাত্ত্বিক সমস্যা হবে। মানে ভাবা যায়, গলা এখানে, মাথা এখানে, মনস্তাত্ত্বিক মানে তৃণমূল নেতাদের এইসব জেল ফেলের নাম শুনলে পরে, ইডি সিবিআই শুনলে পরে বিভিন্ন ধরনের গুপ্ত রোগগুলো বেরিয়ে আসে, এটা তো আমরা বহুদিন জানি। ফলে কালীঘাটের কাকু যে কি ম্যানেজেরিয়াল পার্ট, শুধু তাই নয়, কি কালীঘাটের কাকু এমন একজন চরিত্র যার মাধ্যমে ধীরে ইঁদুর প্রভাবশালী মাথাগুলো কিন্তু কে ক্রোক করার একটা সুবর্ণ সুযোগ ইডি সিবিআই এর উভয়েরই আছে। তারা কেন এত বছরেও কিছু করতে পারলো না? কোথায় গেল তার কোকিল কণ্ঠ? কার সাথে মিলল? আমরা জানি না। ফলে এই রহস্য নিয়েই হয়তো আমাদের বাকি এটা দেখতে হবে যে এই তদন্তগুলো শরীর সমাধি হলো। আমি জানি না। এই রাজ্যের প্রত্যেকটা মানুষই এখন এটা ভাবতে ভাবতে, বলতে বলতে মানুষ এখন কিন্তু ধৈর্য হারিয়ে ফেলেছে। এখন দেখবেন এই দুর্নীতি নিয়ে কথা বলে না। কি হবে? ইডি সিবিআই তো কিছু প্রমাণই করতে পারে না। পার্থবাবু, তিনিও তো শুনছি তার বান্ধবী, যার সাথে জুটিতে লুটোপুটি করেছিলেন তিনি টাকা পয়সা নিয়ে, খাটের নিচে প্রচুর কোটি কোটি টাকা, সেই অর্পিতাও তো নাকি জামিন পেয়ে গেল। একেবারে ওই ওই সেই প্রশ্নেই আসছি, সেই প্রসঙ্গেই আসছি। সুপ্রিম কোর্টে মরিয়া সওয়াল কার্যত পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলছেন যে অর্পিতা মানিক সহ অনেকেই জামিন পেয়েছেন, আমি কেন পাবো না? না, না, এটা তো আপনি বলছেন, কিন্তু সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি কি বলেছে সেটাও আপনি জানেন, যে আপনি তো মন্ত্রী, হ্যাঁ, আপনি তো মন্ত্রী, আপনার তো ভূমিকা অনেক বেশি, ফলে আপনি তো আপনার ভূমিকাকে ইগনোর করতে পারেন না। কিন্তু আমি তারপরেও বলছি যে প্রসিডিউরালি এটা হয়। এটা হয় কি কারণে বলছি, যে একজন একটা অপারেশনের সাথে অভিযুক্ত অনেকে থাকলে, অপারেশনে কেউ যদি ইয়ে পেয়ে যায় না, বেল পেয়ে যায়, বা মানে তার তার যদি জামিন হয়ে যায়, ওকে শিখণ্ডী করে এজলাসে আরো কিছু ওই মামলার সাথে যুক্ত অনেকেই, তারা আরো বড় মাথা, আরো ইনভলভমেন্ট যাদের বেশি ছিল, তারা এগুলো সাবাল করে। এটা এটা আইনের ভাষা, এই আইনের ভাষা এটা বলবেই। কিন্তু আমার প্রশ্নটা কোথায় গিয়ে, যে এই করে করে এই আইনের ভাষায় ইডি সিবিআই নিজেকে নিশ্চুপ রাখবে, ইডি সিবিআই কিচ্ছু করবে না, দিনের পর দিন নির্বাক দর্শক থাকবে, এই করে করে কি একদিন পার্থ জামিন পেয়ে যাবে? পার্থ কি একদিন আদালতের সমস্ত মানে ইডি সিবিআই এর যুক্তিকে খণ্ডন করে দিয়ে তার আইনজীবী এমন কিছু প্রতিষ্ঠা করতে পারবে? এটা তো ঠিক যে একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে একটা মানুষকে আপনি তিনি ক্রাইম করেছেন কিনা, তিনি অভিযুক্ত ক্রাইম করেছেন কিনা সেটা প্রমাণ করতে দিনের পর দিন জেলে আটকে রাখতে পারেন না। বিএনএসেও তাই আছে, আগের আইনেও তাই আছে, তার একটা আছে, আপনি হয় তাকে প্রমাণ করুন, চার্জশিট দিন ওর বিরুদ্ধে। এটা হতে পারে না। এই চলতে থাকলে আমার তো মনে হয় কোনদিন সঞ্জয় রায়ও বেরিয়ে যাবে, সঞ্জয় রায়, সন্দীপ ঘোষও বেরিয়ে যাবে, দিয়ে সুন্দর কোনো বড় সরকারি পদটা দিয়ে আবার আসীন হবেন। এইটাই কিন্তু আমাদের মানে আজকের যে ওয়ান অফ দ্য এক্সট্রিম অর্গানাইজেশন ইডি সিবিআই, তাদের কিন্তু একটা ব্যর্থতা কিংবা পলিটিক্যাল প্রেশার, হোয়াট এভার মেবি। কিন্তু আমি বলছি, দেখুন, একটা কেসেও কোনো একজন আসামির বিরুদ্ধে এখনো চার্জশিট দিতে পারছে না, এটাই তো আমাদের মনে একটা বড় সন্দেহ জাগছে নাকি, যে তার মানে কি এগুলো দিনের আলোয় বেরোবে না? এত কোটি কোটি টাকার নয় ছয়, এত শত ছেলে মেয়ের চাকরিটা বিক্রি হয়ে গেছে, এগুলোর কি প্রমাণ হবে না? মানুষ না এই প্রমাণ হবে কি না হবে এটা ধৈর্য হারিয়ে ফেলছে। মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে এগুলোর প্রতি, অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে মানুষের, যে এগুলো বোধহয় আর কোনোদিন আমরা দেখে যেতে পারবো না। এবং সেটাই সেই লক্ষ্যে, তা না হলে দেখুন কালীঘাট সায়নী ঘোষ, যুবনেত্রী কুন্তল ঘোষের সাথে তার সখ্যতা, তার বাড়ির সামনে একাধিক ডকুমেন্টস পোড়া অবস্থায় পাওয়া গেল, তিনি একাধিক টাইম তার কুন্তল ঘোষ তাকে একটা বড় ফ্ল্যাট দিয়েছে, এটা আমরা শুনলুম, পঞ্চায়েত ভোটের আগে তিনি হঠাৎ গা ঢাকা দিলেন, তারপরে আবার যে কি সেই তিনি এমপিও হয়ে গেলেন, হায়েস্ট ল মেকারও হয়ে গেলেন, দিল্লিতেও পৌঁছে গেলেন, ইডি সিবিআই তারপরে আর কোনো মামলাটা খুললোই না। কেন হচ্ছে আমি জানি না এগুলো। হ্যাঁ, এগুলো যেগুলো বিরোধীরা অভিযোগ করছে তাই কি সত্যি, যেটা বড় ধরনের পলিটিক্যাল কম্পালশন, অ্যানঅ্যাভয়েডেবল পলিটিক্যাল কম্পালশন, অনিবার্য রাজনৈতিক কম্পালশন থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে মমতা ব্যানার্জির একটা সেটিং থেকেই ইডি সিবিআই পলিটিক্যালি প্রেশারাইজড করে কেসগুলো ধামাচাপা দেওয়া হচ্ছে? আমি জানি না, সময় বলবে। তবে কালীঘাটের কাকুর যদি সত্যিকার আজকে জামিন না আটকানো যায়, তাহলে আমি মনে করি লিপস অ্যান্ড বাউন্সের যে ডুফিয়ার ট্রানজাকশন, সেটা আর দিনের আলো দেখবে না, অচিরেই তার শরীর সমাধি ঘটবে। দাদা আমি একটু
বাংলাদেশ প্রসঙ্গে আসি। বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের ডাক স্ট্রিট কর্নার করে ভারতীয় শাড়ি কার্যত পুড়িয়ে প্রতিবাদ করা হচ্ছে। এটা ভারতের জন্য কতটা লজ্জাজনক? ভারতকে কিভাবে অপমান করা হচ্ছে? না না, এটা ইটস পার্ট অফ দ্য পলিসি। হ্যাঁ, ইটস পার্ট অফ দ্য পলিসি। এটাকে এইভাবে দেখলে হবে না। লজ্জা ঘৃণা কি আছে? যে ভারতের শাড়ি পোড়ানো হয়েছে, কে পুড়িয়েছে? বিএনপি। আমি বলছি যে দুটো অ্যাসপেক্টকে প্যারালাল রাখা যাক। হুম, যে বিএনপি হঠাৎ এত মানে উত্তাল হচ্ছে কেন? ভারত ৭১-এ ভারত বাংলাদেশ যখন স্বাধীন হলো ভারতের সাহায্যে, সোভিয়েতের সাহায্যে, তখন ভারতের একটা ওয়ান ডোর ফরেন পলিসি ছিল টুয়ার্ডস দ্য বাংলাদেশ। ভারতের রাষ্ট্রনায়কদের, সেটা কংগ্রেস বলুন, আজকে বিজেপি বলুন, ওয়ান ডোর পলিসি কেন বলছি? ওয়ান উইন্ডো পলিসি, যে ওরা বিএনপিকে বাংলাদেশের ভাগ্যবিধাতা প্রতিষ্ঠা করে দিয়েছিল। এই বাংলাদেশে ভাগ্যবিধাতাকে স্ট্যাবলিশ করতে গিয়ে যেটা হয়েছে, যেটা ভয়ানক ঘটনা, যে আমরা এই একবজ্ঞা পলিসি, ফরেন পলিসি, যে আওয়ামী লীগকে বসাও, আওয়ামী লীগকে তাদের হেল্প করো, আওয়ামী লীগকে ফুলে ফেপে উঠতে সাহায্য করো, দুধে ভাতের তুমি যা কিছু পারো, তোমার যা কিছু অধিগত যা আছে ভারত সাহায্য করে যাচ্ছে। এতে কি হচ্ছে? বাংলাদেশের ডেমোক্রেসিতে একটা ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি হয়েছে। এবং আপনি তো খেয়াল করবেন, এক শাসনের আওয়ামী লীগ বাংলাদেশকে কার্যত অগণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করে দিয়েছিল। বিপুল ব্যর্থতা তার নেতৃত্বে, ভোট না হওয়া, ভোট করতে না দেওয়া, এগুলো দীর্ঘদিন মানুষের মধ্যে ক্ষোভ সঞ্চার করেছে বাংলাদেশে। তার ফল যেটা হয়েছে, আজকে যে সোকল ডিপ স্টেট, পিছনের একটা কোনো দেশের কলকাঠিতে বাংলাদেশে যে তথাকথিত ছাত্র মুভমেন্টটা গড়ে উঠলো, আমি বলছি ডিপ স্টেট, হাসিনার সমস্ত ব্যর্থতাকে তখন মানুষের বর্তে গেল। বাংলাদেশের একটা মেজরিটেরিয়ান পার্টের সমস্ত ক্ষোভ গিয়ে হাসিনার পরবর্তী কার উপরে পড়লো? ভারতের। ভারত হাসিনাকে প্রশ্রয় দিয়েছে বলে হাসিনা এগুলো করেছে। আমি বলছি, দিনের পর দিন বিএনপির নেতারা কলকাতায় এসে, দিল্লিতে এসে বসে থাকতো, ন্যূনতম ভারতের রাষ্ট্রনায়কদের সাথে একটু কথা বলবে যে আমাদেরও আপনার স্পেস দিন, দেখুন হাসিনা কি করছে, আপনার পয়সায়, আপনার পাঠানো খাওয়ায় কি করছে হাসিনা, গণতন্ত্রকে গলা টিপে মেরেছে, টুটি টিপে মেরেছে। ভারতের রাষ্ট্রনায়করা শোনেনি। এই যে জরাগ্রস্ত আমাদের রাষ্ট্রনীতি, মানে পররাষ্ট্রনীতি, এটা একটা বড় কারণ। এটা আমি ঘর থেকে শুরু করলাম। এবার বিএনপি, যাদের এইমই ছিল হাসিনা চলে গেলে তারা ক্ষমতায় আসীন হবে, এবার বিএনপি পড়ে গেছে ক্রাইসিসে। কারণ ওখানে যে এই মুহূর্তে রাজনীতিটা চাষ হচ্ছে, সেটা হচ্ছে জঙ্গি রাজনীতি। এই রাজনীতিতে ভোট হবে না। আমি বলছি ইউনিসও বেশি দিন থাকবেন না, ইউনিস পালাতে বাধ্য হবে, নাহলে মেরে ফেলবে ওকে। এখন ২-৩টে, আজকের খবর, ভারতের গোয়েন্দা রিপোর্ট, ২-৩টে জঙ্গি গোষ্ঠীর মধ্যে লেগে গেছে ঝগড়া, কারা বাংলাদেশের ক্ষমতায় বসবে। ফলে যেটা হচ্ছে, আলটিমেট ক্রাইটেরিয়াতে এই মুহূর্তে বাংলাদেশে আর কোনো ন্যূনতম পলিটিক্যাল পার্টির কোনো অস্তিত্ব নেই। বিএনপি এটা ভালো করে বুঝে ফেলেছে। তাই ক্ষমতায় আসতে ওই জুতোতে পা গলিয়ে ভারত বিদ্বেষ মনোভাবকে আরো করছে, বাড়াচ্ছে বিএনপি, যাতে কিছুটা স্পেস পেতে পারে। আমি বলছি ব্যর্থ হবে। কারণ এই মুহূর্তে বাংলাদেশে খালেদা তো, হাসিনা তো নেই, খালেদারও কোনো অস্তিত্ব নেই। ওটা চলে গেছে পুরো ইসলামিক ক্যালিফাটের হাতে। ফলে এই পরিস্থিতিতে ভারত যদি কূটনৈতিকভাবে বিশ্বের সবাইকে একটা প্ল্যাটফর্মে এনে এটা সমাধান করে এবং মিলিটারি ইন্টারভেনশন না করে ইন্দিরা গান্ধীর মতন, শুধু বাংলাদেশ ধ্বংস হবে না, ভারতও তার আছে কিন্তু পূর্বে। দাদা, অনুপ্রবেশ নিয়ে রাজ্যের বিরোধীরা, বিশেষত বিজেপি শাসক দলকে নিশানা করেন, কিন্তু সীমান্ত তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, তাই না? নিজের দলের কাছে সেই প্রশ্নটা করাটা সবার প্রথমে উচিত। আমার মতাদর্শের বিরোধী হলেই তাকে প্রশ্নের মুখে পড়তে হবে, নইলে নয়। এমনটা যদি হয় তাহলে প্রকারান্তরে অনুপ্রবেশ ইস্যুটা কিন্তু আমরা সবাই জিইয়ে রাখতে চাইছি, তাই না? এর সমাধানটা কোথায় তবে? হ্যাঁ, আমি বলছি যে অনুপ্রবেশ না এমন একটা সাংঘাতিক ইস্যু, যে যারা ক্ষমতায় থাকে না, বিরোধী থাকে, তারা এটার জিগির তুলে। মমতা ব্যানার্জি 2006 লোকসভায় কাগজ ছুঁড়ে মেরেছে ডেপুটি স্পিকারের মুখে, 1 কোটি অনুপ্রবেশকারী সিপিএম কে জেতাচ্ছে। এনআরসি আনুন, এনআরসি কিন্তু প্রথম উদ্যোক্তা উনি ক্ষমতায় আসলেন। কোথায় অনুপ্রবেশ? এখন বিজেপি বলছে। আমি তো বলছি যে সেন্ট্রালের আসীন বিজেপি পৃথিবীর 4র্থ সবচেয়ে বড় বর্ডার ভারত বাংলাদেশ, এই একটা বড় অংশ ধরলাম পশ্চিমবঙ্গের শাসকরা জমি দেয় না, কিন্তু পশ্চিমবঙ্গের শাসক জমি না দেওয়ার পরেও তো বর্ডারটা তোমার হাতেই আছে নাকি? তুমি কি করছো? বহু জায়গায় দেখা গেছে বর্ডার সিকিউরিটি ফোর্স
কার্যত এই অনুপ্রবেশকারীদের দালালের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমার ব্যর্থতা তো আমার ঘর থেকে দেখতে হবে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ভারত তো এটা করেছে। ভারতের একে তো জরাগ্রস্ত পররাষ্ট্রনীতি, ইন্দিরা গান্ধী বলুন, তার আগে নেহরুর বলুন, ভয়ানক বিদেশ নীতি। ছেড়ে দেওয়া হলো তিব্বতকে, ছেড়ে দেওয়া হলো নেপালকে, ছেড়ে দেওয়া হলো আন্দামানের একটা ভূখণ্ডকে ইয়ের কাছে ব্রহ্মদেশ, মায়ানমারের কাছে। মায়ানমার এখন চীনে দিয়েছে, চীন ওখানটা বন্দর বানিয়ে ভারতের দিকে তাক করছে। এবং এই যে একের পর এক ভুল বিদেশ নীতি, তা তো খেসারত ভারত দিচ্ছে। আজকের যারা শাসক তারাও তাদের ন্যূনতম যে দায়িত্বটা সেটা কি তারা করতে পারছে? আমি বলছি এ না হয় বাংলাদেশ চলে, ভারত বাংলাদেশ চলছে। আপনি গুজরাটের উপকূল মুম্বাই তো হামলাটা হয়েছিল, সেখানে তো ব্যর্থতা ছিল সীমান্ত রক্ষী বাহিনী, নাকি? সেই ব্যর্থতা কি তারা অস্বীকার করতে পারে? কাশ্মীরে আয়ে দিন যে ফোর্স ঢুকছে, জঙ্গি ঢুকছে, ব্লাস্ট করছে, মেরে দিয়ে চলে যাচ্ছে, সেটার দায়ও তো ভারত সরকারের। সেখানে তৃণমূল কি জমি আটকেছে? সেখানে তো তৃণমূল জমি দেয়নি, এমন কোনো অভিযোগ নেই যে ওখানে তৃণমূল আছে, তৃণমূল জমি দেয়নি তাই আমরা কাশ্মীরে বর্ডার দিতে পারছি না। আদতে তা নয়। আপনি আচুরি ধর্ম পরের শোধায়। মমতা ব্যানার্জিও তার রাষ্ট্রধর্ম করতে পারেনি, আর ঠিক একই কায়দায় হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্টও। মমতা ব্যানার্জিকেও তো আজকে 33% মানুষের উন্নয়নের চাইতে তাদের লালিপপ হাতে দিয়ে একদম তাদেরকে বিভ্রান্ত করা ছাড়া আর কোনো ফর্মুলা তার মাথায় আসেনি বলেই তো আমরা দেখছি যে 13 বছর 14 বছরে একটা বিগ কমিউনিটি 40% এইবার সেন্সাস হলে হয়তো 40% থাকবে, তাদের কি ডেভেলপমেন্ট মমতা ব্যানার্জি করছে শ্বেতপত্র প্রকাশ করুক দেখি। সিদ্দিকুল্লাহ মানে মুসলিম কমিউনিটি নয়, আমি দায়িত্ব নিয়ে বলছি নয়। সিদ্দিকুল্লাহ মানে সিদ্দিকুল্লাহ, যার অজস্র ওয়াকফ সম্পত্তি বেদখল করে রাখার অভিযোগ আছে তার বিরুদ্ধে। আমি বলছি সাধারণ মুসলিমদের কি উন্নয়ন মমতা ব্যানার্জি করেছে? আমাকে উত্তর দিতে হবে তো, এটার করেনি তো। তাহলে এই যে আমাদের আভ্যন্তরীণ পলিটিক্যাল স্ট্রাকচারটাই যে বিভ্রান্তিকর, সেন্ট্রাল বলুন স্টেট বলুন, দার্থহীন ভাষায় আমি বলছি। তাহলে এটার সমাধানটা কোথায়? যদি এইরকম অনুপ্রবেশই থাকে তাহলে তো ভারতে এক সময় জায়গায় থাকবে না, আমাদের ভারতীয়দের তো বিপন্নতা শুরু হয়ে না না, এর সমাধান আমিও জানি না, আপনিও জানেন না। সেন্ট্রাল গভর্নমেন্ট কি পলিসি নিয়ে আগামীতে চলছে। আজকে অনেকে জিগির তুলছে 1.5 কোটি হিন্দুকে এই পারে নিয়ে আসো। আমি বলছি খাবেটা কি? 1.5 কোটি হিন্দু কোথায় থাকতে দেবেন? যেটুকু এসেছে সেটুকু তো উত্তরবঙ্গে কোচবিহার তরাই ডুয়ার্সের ওই জমিগুলো বাংলার অংশ ছিল না কোনোদিনও, ওগুলো স্বাধীন ছিল। দার্জিলিং ছিল সিকিমের, ডুয়ার্স ছিল ভুটানের, ব্রিটিশরা নিয়ে এসেছিল এই দেশে। কোচবিহার ছিল স্বতন্ত্র রাজ্য, সেখানে বাঙালি থাকতো না, রাজবংশী ওরা। এদেরকে আমাদের মধ্যে রেখে দিয়ে ওখানকার যে জঙ্গল টঙ্গল কিছু আছে নদী নালা, সেগুলোতে ওপার বাংলার থেকে 71 বা 47 যারা এসছে ভারত ভাগ হয়ে যাওয়ার পরে তাদের বসতে দেওয়া হয়েছে। এখন জমিটা কোথায়? আপনি তো রেল লাইনের ধারেও জমি নেই এখন, সেটাও তো দখল হয়ে আছে কারো না কারো দ্বারা। বলছি এই সস্তার রাজনীতি না করে যদি ওপারের সত্যিকারের সমাধান ভারত চায়, বাংলা চায়, পশ্চিমবঙ্গ, রেস্ট অফ দ্য বেঙ্গল, তাহলে আমি মনে করি এই ধরনের না ইয়ে করে এখন নামার টাইম এসেছে রাস্তায়। আন্তর্জাতিক মঞ্চকে এক জায়গায় করুন, কূটনীতির আশ্রয় নিন, পারলে মিলিটারি ইন্টারভেনশন করুন। আদারওয়াইজ আপনি যদি ভেবে থাকেন, বাংলাদেশে কিন্তু 5th অগস্ট থেকে এখনো পর্যন্ত 5,000 জঙ্গিকে, কুখ্যাত জঙ্গিকে ওরা ছেড়ে দিয়েছে। এই জঙ্গিরা বাংলাকে সোনার বাংলা করবে না, এই জঙ্গিরা আপনার সাথে ছায়াযুদ্ধ করবে, ভারতে ঢুকবে, ছায়াযুদ্ধ করবে, বোম ব্লাস্ট করবে। যে বোমে এই বোম আইডেন্টিফাই করে মারবে না কে হিন্দু মরলো, কে মুসলিম মরলো, কে খ্রিস্টান মরলো। ওই বোম ব্লাস্ট হলে কে যে মরবে, কে যে বাঁচবে, তার কোনো জঙ্গি থাকে না, ওরা জানে ভালো করে। ফলে এটাকে এখন সীমিত করুন, কারণ আমরা ভারতে কিন্তু সুস্থ আছি, ভালো আছি।